মূল দুর্নীতি হয় আপনার ব্যাংকিং খাতে, আপনার গভর্নমেন্ট টেন্ডার সেক্টরে চাঁদাবাজির মাধ্যমে, আর চতুর্থ হচ্ছে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে। এই চারটা খাতে বাংলাদেশ থেকে, বাংলাদেশের এত সম্ভাবনাময় একটা অর্থনীতি যেটা একসময় মালয়েশিয়ার সাথে প্রতিযোগিতা করতো, থাইল্যান্ড, ভিয়েতনাম তো আমাদের অনেক পিছিয়ে ছিল, হতদরিদ্র দেশ বলতাম ভিয়েতনাম, আজকে সেই ভিয়েতনাম আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে। একদম দুর্নীতি বললে আমি মনে করি এটা আন্ডারস্টেটমেন্ট হবে। দিস ইজ ইকোনমিক টেরোরিজম, এটা অর্থনৈতিক সন্ত্রাস। আপনার বিদ্যুৎ খাতে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে এই ক্যাপাসিটি চার্জের নামে, যেভাবে একটার পর একটা আপনার প্রকল্প অনুমোদন করে দেওয়া হয়েছে উইথ ইনডেমনিটি, উইথ ইম্পিউনিটি, এটা দিস ইজ ইকোনমিক টেরোরিজম। এবং এখান থেকে আমার সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অন্তত পক্ষে ডেলিভার না করতে পারলেও যাতে দুর্নীতিগ্রস্ত যাতে এই সরকার যাতে না হয়। এটা অসম বন্টন যেটা আমরা হয়ে এসেছি, আমরা দেখেছি বিগত 55 বছরে। আপনি যখন প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকাবেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দিকে তাকাবেন, তাদের 55 বছরে আসলে কতটুকু মৌলিক পরিবর্তন তাদের জীবনযাপনে এসেছে সেটা কিন্তু আমরা আসলে নৈতিকভাবে আমরা সেই প্রশ্নটা আমরা রাখতে পারি। এবং অর্থনীতির ভিত্তি যদি আপনারা দেখেন সত্যিকার অর্থে, এই যে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হলো, আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট বলা হলো এটা, কিন্তু আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজস্ব কালেকশন হয়েছে কিন্তু আপনার 2024-2025 অর্থ বছরে। সেই অর্থ বছরে আমাদের রাজস্ব কালেকশন ছিল আপনার 3,90,000 কোটি টাকা, যেখানে আপনার যে অর্থ বছরে আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা, সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তো স্বাভাবিকভাবে এখানে দেখেন, এখানে 1 লক্ষের অধিক আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা এখানে ঘাটতি রয়েছে। আর এখন আপনি 4 লক্ষ কোটি টাকার থেকে এখন আপনার এক্সপেকটেশন হচ্ছে আপনার 7 লক্ষ কোটি টাকার আপনার রেভিনিউ টার্গেট আপনি কালেকশন করবেন। এখন আমার মূল কথা হচ্ছে বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করে 2020 সালের পরবর্তীকালীন সময়, কোভিড এর পরবর্তীকালীন সময়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে, আর এখন বর্তমানে ইরান ইউএস এর যে বর্তমান যে ভয়ঙ্কর একটি যুদ্ধের দিকে যাচ্ছে, বর্তমানে এগিয়ে যাচ্ছে। এবং গতকাল আপনি দেখে রেখেছেন যে 49টি আপনার টমাহক মিসাইল কিন্তু লঞ্চ করা হয়েছে সরাসরি ইরানের দিকে, তেহরানকে টার্গেট করে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় আসলে ট্যাক্স রেভিনিউ কালেকশন যখন আপনি প্রায় অলমোস্ট 70% ইনক্রিমেন্ট বা একটা টার্গেট আপনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন, আসলে উই ক্যানট লিভ ইন আ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসিজ। আমাদের এখানে আমাদের টার্গেটগুলো আসলে আমাদের সত্যিকার অর্থে বাস্তবসম্মত হতে হবে। সুষম বন্টন নিশ্চিতের জন্য আমরা বারবার যেটা বলে এসেছি, যে কারণে আমার 55 বছরে আপনি যদি বনানী, গুলশান, বাড়িধারার চিত্র দেখেন, এর সাথে যদি আপনি কুড়িগ্রাম জেলার অবস্থা দেখেন, ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরী উপজেলার কথা চিন্তা করেন, ঠাকুরগাঁও সদরেও, এমনকি রংপুর মহানগরের যদি আপনি মহানগরের 33টা ওয়ার্ড যদি আপনি ভালো করে ঘুরে এসে দেখেন, অধিকাংশ ওয়ার্ড আসলে গ্রামের পর্যায়েও পড়ে না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা, যেখানে আপনার পভার্টি রেট আপনার ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করছে 33%। আমাদের বর্তমান আমাদের 14,50,00,000 ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে 9 কোটি ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিটে আছে মাত্র 5,000 টাকা। মানুষের সঞ্চয় নেই, মানুষের আয় নেই। এর উপরে যখন আপনি কর আরোপ করছেন, বাড়তি কর আরোপ, মানুষ আপনার আয়ের পরিধি না বাড়িয়ে আপনি কোথার থেকে আপনি কর আদায় করে নেবেন? তো আমাদের টার্গেট থাকতে হবে যে এখানে আমাদের আয়ের পরিধি যদি আমরা বৃদ্ধি না করতে পারি, আপনার কিন্তু কর আহরণ কিন্তু সেই টার্গেট, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আপনি কোনোদিনও আপনি অর্জন করতে পারবেন না। এবং পলিটিক্যালি মোটিভেটেড ভাবে আমি বলছি না, আমি এখানে নিউট্রাল একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলছি যে বাংলাদেশে 55 বছরে is a series of historic political blunders, political failures এবং administrative inefficiencies. 70,000 কোটি টাকা আমাদের স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ হলো। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিগত 17.5 বছর আমরা দেখেছি সব থেকে বেশি দুর্নীতি হয়েছে কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এখন ভবিষ্যতে আপনি কি করে এই দুর্নীতি থেকে আপনি বেরিয়ে আসবেন? এই দুর্নীতির যারা সিন্ডিকেট যারা রয়েছে, যারা পিডি নিয়োগ করছে, যারা পলিটিসাইজড ভাবে আপনার স্টেট মেশিনারি নিয়ন্ত্রণ করছে, যারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করছে, যারা স্টেট অ্যাপারাটাস নিয়ন্ত্রণ করছে, তাদের কবজা থেকে আপনি কি করে এই অলিগার্ক মুক্ত, একটি মাফিয়া মুক্ত একটি অর্থনীতি আপনি কি করে গড়ে তুলবেন? আপনি প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু রায় দিচ্ছে যখন তারা কাঁচা বাজারে যাচ্ছে, প্রতিদিন নিত্য পণ্যের দাম লাগামহীন ভাবে তারা বেড়ে যাচ্ছে। এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমরা পরিকল্পনা দেখলাম, স্পষ্টভাবে আমি দেখলাম যে আমাদের লক্ষ্যমাত্রাটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি যে আমরা একটি বৈষম্য বিরোধী বাজেট চাই, যার ভিতরে আপনার জুলাইয়ের স্পৃহা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবায়ন আপনি কি করে করবেন সেটার কিন্তু কোনো রূপরেখা আমি এই বাজেটে, এবং কি অতীতের বিগত 55 বছরের কোনো বাজেটে আমি একবারও আমি দেখতে পারিনি। এবং আমার প্রস্তাবনা থাকবে, এবং আমি ছোট্ট করেই বলবো, পরবর্তীতে আমি আরো বিস্তারিত আকারটা আমি তুলে ধরবো। সেটা হচ্ছে, দেখেন, আমরা যতদিন পর্যন্ত ডিসেন্ট্রালাইজ বাজেট প্ল্যানিং আপনারা না করব, ততদিন পর্যন্ত অসম বন্টনই রয়ে যাবে, সুষম বন্টন হবে না, গুণগত ব্যয় আপনি নিশ্চিত করতে পারবেন না। আমার ফরিদপুর জেলায় আমার স্বাস্থ্য খাতে কতটুকু বরাদ্দ করা হলো, কতটুকু ব্যয় হলো,
এবং আমার ফরিদপুর জেলাতে শিক্ষা খাতে কতটুকু বরাদ্দ করা হলো, কতটুকু ব্যয় করা হলো, আমাদের জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ না করতে পারলে অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় আমরা নিশ্চিত করতে পারবো না। দেখেন, আমরা জানি যে বাংলাদেশের সামগ্রিক ব্যাংকিং খাত টোটাল ডিপোজিট আছে আমাদের 19,73,000 কোটি টাকা। এর ভিতরে আমাদের একদম সরাসরি নন পারফর্মিং লোন, যেটা একদম মন্দা ঋণ যাকে বলে, সেটার মূল্য হচ্ছে এখন 6,40,000 কোটি টাকা। এবং ডিস্ট্রেস লোন প্লাস নন পারফর্মিং লোন মিলে এখন বর্তমানে আমাদের ডিস্ট্রেস ক্যাটাগরিতে বা নন পারফর্মিং লোন ক্যাটাগরিতে আছে প্রায় 9,60,000 কোটি টাকা। অর্থাৎ টোটাল ডিপোজিটের ক্যাপিটালের আপনার প্রায় 50 to 55% ইজ ডিস্ট্রেসড ব্যাড লোনস। তো এরা যারা জালিয়াতিগুলো করেছে এবং আমাদের বিশেষ করে 10 থেকে 12টি ব্যাংক যেভাবে একদম সম্পূর্ণভাবে লুণ্ঠন করা হয়েছে, প্রায় 98% আপনার ক্যাপিটাল বেস নাই করে ফেলা হয়েছে। আজকে গ্রাহকরা, আমানতকারীরা যে তাদের অর্থ উত্তোলন করতে পারছে না। আমরা খুব শক্তভাবে আমরা বলেছিলাম যে বাংলাদেশে একটি ব্যাংক অর্ডিন্যান্স, একটি আইন দরকার, এবং 2025 সালে এই আইনটি প্রণয়ন করার জন্য উত্থাপন করা হয়েছে এবং 2026 সালে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 আনুষ্ঠানিকভাবে সংসদে পাশ করা হলো। এখন ইন টোটাল কনফিডেন্স, ইন গুড ফেইথ আমি বলছি যে এই ব্যাংক রেজলিউশন অ্যাক্টের আমি অধিকাংশ ক্লজগুলোর সাথে আমি একমত পোষণ করি। তবে সেকশন 18A, যেখানে একদম সরাসরি বলা হচ্ছে আপনি 7.5% আপফ্রন্ট পেমেন্ট করে সাবেক যারা মালিকানাধীন, যাদের হাতে মালিকানা ছিল, তারা এই লুট করা ব্যাংকগুলোকে আবার তারা 7.5% আপনি আপফ্রন্ট পেমেন্ট করে তারা ক্রয় করে নিতে পারবে আবার। এটা আমি বাংলাদেশের, আমি মনে করি এটা সব থেকে বড় একটি আত্মঘাতী একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে। বরঞ্চ আমরা মানে যেখানে আমাদের আসলে একটি অলিগার্ক মুক্ত, একটি বৈষম্যমূলক একটি দেশ করার একটা স্বপ্ন, একটা প্রত্যয় আমাদের ছিল, সেখানে যারা আসলে এই সরাসরি মাফিয়া গোষ্ঠীর সাথে সরাসরি সম্পৃক্ত, যারা আসলে সরাসরি অলিগার্ক শ্রেণী, যারা আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশটাকে লুট করেছে, এরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু তারা অতীতেও যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, এখনো তারা রাজনৈতিক শ্রেণীর শীর্ষ মহলে তারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু আসলে দেশের মালিক, আমরা কিন্তু তাদের গোলাম। এরকম একটি পরিস্থিতি থাকলে আপনি এখানে কি করে আপনি ন্যায়সঙ্গত ব্যয় বা আপনি সুষম বন্টন আপনি কি করে নিশ্চিত করবেন? ইন এফেক্ট আমি যেটা বলছি, এখানে একটা প্লান্ডারিং এর জন্য আপনি সরাসরি একটা ইনসেন্টিভাইজ করছেন যে যারা জালিয়াতি করছেন তাদের জন্য লাল কার্পেট বিছিয়ে এখন খালি আমাদের সংবর্ধনা দেওয়া বাকি আছে। বিদেশে কিন্তু কোথাও এরকম কোনো উদাহরণ নাই যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু বোর্ড অফ ডিরেক্টরে বসতে পারে না। একমাত্র বাংলাদেশে শেয়ার হোল্ডার হয়ে যায় আপনার বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। একটা ব্যাংকের অর্থে কিন্তু আমাদের সকলের আমানত দিয়েই কিন্তু একটি ব্যাংক কিন্তু তৈরি করা হচ্ছে। অ্যাজ এ ডিরেক্টর অর অ্যাজ দ্য হেড অফ দ্য ব্যাংক, যখন আমি দায়িত্বপ্রাপ্ত হচ্ছি তখন আমি কিন্তু কাস্টোডিয়ান অফ দিস ট্রাস্ট, কাস্টোডিয়ান অফ দ্য ফান্ডস ডিপোজিটেড বাই অল দ্য ডিপোজিটার্স। অর্থাৎ আমি আমানতকারীর নিরাপত্তা কিন্তু আমি নিশ্চয়তা আমি দিতে হচ্ছে। প্রথমত হচ্ছে আমাদের মূল্যস্ফীতির তীব্রতাকে নিয়ন্ত্রণ করা সর্বপ্রথম। প্রতিদিন আমাদের তৃণমূল পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ যখন বাজারে যাচ্ছে, যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ না করতে পারলে আসলে আমি মনে করি এই বাজেটও ব্যর্থ হবে। এবং বাংলাদেশ 9.42, এটা তো মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র, কিন্তু আপনি যদি খাদ্য মূল্যস্ফীতি দেখেন, তারপরে আপনি এনার্জি ইনফ্লেশন যদি আপনি দেখেন সরাসরি, আপনার মানে এটা কিন্তু ডাবল ডিজিট ইনফ্লেশন হচ্ছে একদম উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। তো প্রথম কথা হচ্ছে এবার যে লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে 7.5% নামিয়ে আনা, মানে আমাদের লক্ষ্যমাত্রা তো বহু কিছু থাকতেই পারে, আমার অনেক স্বপ্ন থাকতে পারে, কিন্তু স্বপ্ন থেকে এবং বাস্তবতার তফাৎ যদি ফারাক যদি আসমান জমিন হয়, এটা তো আসলে বাস্তবসম্মত না। প্রথম কথা হচ্ছে আপনার মূল্যস্ফীতি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এটার উদ্দেশ্য কিন্তু আপনার টাকা ছাপিয়ে কিন্তু আপনি ক্যাশ হ্যান্ড আউট করে কিন্তু আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি মানুষের অর্থের আমার যেটা প্রস্তাবনা সেটা হচ্ছে অর্থ প্রদান করে পৃথিবীতে কোনো দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয় নাই, কোনো দেশে দারিদ্রতা বিমোচন করা হয় নাই। যেটা চেয়েছে মানে যেই দেশগুলোতে করার চেষ্টা করেছিল, আপনি আর্জেন্টিনার দিকে তাকান, 143% ইনফ্লেশন রেট। আপনি জিম্বাবুয়ের দিকে তাকান, ট্রাকলোড ভরে আপনার টাকা নিয়ে যেতে হচ্ছে, টাকার কোনো মূল্য নেই। তো টাকা যদি আমরা এই অর্থ বছরে যদি আমরা 1.5 লাখ 2 লাখ কোটি টাকা যদি ব্যাংক বরং করে বা অর্থ ছাপিয়ে যদি আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই, এটা দেশের অর্থনীতির জন্য এবং টাকার জন্য ডলারের বিপরীতে যদি আবারও অবমূল্যায়ন হয়, যেটা আপনার 2022 থেকে 2026 সালে প্রায় 50% আপনার ডিভ্যালুয়েশন হয়েছে।
আপনার $1 যদি আপনার 160-এ যায়, 160 টাকায় যদি চলে যায়, বাংলাদেশ আপনার সরাসরি একটা ডিফল্ট রিস্কে চলে যাবে। আপনি জানেন, আপনি মুডিজ এবং S&P যে বড় বড় যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, বাংলাদেশের আপনার ক্রেডিট রেটিং দেখলে বিদেশি কোনো বিনিয়োগকারী এখানে আসবে না। আপনাদের তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবসায়ীরা তো এখানে বাংলাদেশে বিনিয়োগ করছেন, আপনি বিদেশি বিনিয়োগ কোথা থেকে আনবেন? সেটা তো বলা হচ্ছে যে এক্সচেঞ্জ বিনিয়োগ রেট আটকে স্টেবিলিটি ইজ অফ quintessential importance, no doubt। তো মানে যে শিক্ষিত বেকারত্বের যে একটা হাহাকার রয়েছে, মাস্টার্স পাশ করে তারা একটা 15,000, 20,000, 25,000 টাকার চাকরি পাচ্ছে না, মর্যাদাপূর্ণ মূল্যস্ফীতির সমুন্নত কোনো চাকরি পাচ্ছে না। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আপনার ইউ অ্যাড অন টপ অফ দ্যাট ইনসাল্ট টু ইনজুরি যাকে বলে ইংরেজি ভাষায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যুগ। আজকে বর্তমানে আমাদের গ্রাফিক্স ডিজাইনার, ট্রান্সলেটর, আপনার লোগো ডিজাইনার, সফটওয়্যার যারা ডেভেলপার যারা আছে, তাদের চাকরিতে একদম সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে। আপনার ক্লড আছে বর্তমানে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা ওয়েভ, এটা তো ইন্টারনেটের যুগের চেয়ে বড় সুনামি আসছে। এর ফলশ্রুতিতে আমাদের ফ্রিল্যান্সিং এর যে একটা বড় একটা সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ ছিল, সেটা কিন্তু ভয়ঙ্করভাবে কুঠারাঘাত করা হয়েছে। এবং তাদের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের সম্মানিত সহযোগী এই যে কথাটা বললো, এআই অ্যাডাপশন ইজ ইনএভিটেবল, এবং ইন্টারনেটের বিপ্লবের চেয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লবটা আরো 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 বড় পরিসরে হবে এবং আরো বড় প্রভাব বাংলাদেশের অর্থনীতি রাখতে পারে যদি আমরা সঠিকভাবে এআই কে যদি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখবেন যে গভর্নমেন্ট সেক্টরে যে পরিমাণ ইনএফিসিয়েন্সিজ রয়েছে,